কথা সাহিত্যের আরেকটি আসরে আপনাদের স্বাগত। আজকে আমরা শুনতে যাচ্ছি ফরাসি লেখক গি দে মপাসার ছোট গল্প জুলি রোমেন। গি দে মপাসা ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দের একজন লেখক। তার লেখা আমার খুব ভালো লাগে। আমি আশা করব আপনাদেরও ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। জুলি রোমেন। ২ বছর আগের এক বসন্তকালে আমি ভূমধ্যসাগর উপকূল বরাবর হেঁটে চলেছি। স্বপ্নের জগতে বিলুপ্ত ওই পথে লম্বালম্বি পায়চারি করার চেয়ে সুখকর অনুভূতি কি আর হতে পারে? আপনি হাঁটছেন এক জ্যোতির্ময় ভুবনে, সোহাগী বাতাসের মধ্য দিয়ে, কখনো পাহাড়ের ঢালু জায়গায়, কখনো বা সমুদ্র কিনারে, এবং আপনি স্বপ্ন দেখছেন কি অতীন্দ্রিয় প্রেম ও সাহস ওই ঘণ্টা দুয়েকের পদচারণাকালে ভবঘুরে কল্পনাকে উজ্জীবিত করে রাখে। হাজারো আনন্দঘন প্রত্যাশা মৃদু উষ্ণ বাতাসের মধ্য দিয়ে আপনার মনে তন্ত্রীতে আঘাত করে যায়। মৃদু বাতাসের সঙ্গে আপনি তাদের গ্রহণ করেন। আপনার অন্তরে তারা সৃষ্টি করে সুখের জন্য স্পৃহা, যে স্পৃহার উৎস ওই দীর্ঘ পদযাত্রা। সুখময় ভাবনাগুলি ডানা মেলে দেয় এবং পাখির মতন গেয়ে ওঠে। সেন্ট রাফেল থেকে ইতালি পর্যন্ত দীর্ঘ পথ আমি অতিক্রম করেছি। এ তো শুধু পথ নয়, যেন চলমান দৃশ্যাবলী, যে প্রাকৃতিক দৃশ্য পৃথিবী যাবতীয় প্রেমের কবিতার প্রেরণাস্থল। এরকম একটা ভাবনাকে প্রশ্রয় দিচ্ছি ক্যানানে দাঁড়িয়ে। জায়গাটা স্থির প্রতিজ্ঞ অর্থসন্ধানীদের স্বর্গ, যেখানে এসে জড়ো হয় যত রাজ্যের জুয়ারিরা। এই মনোরম উলঙ্গ আকাশের নিচে উড়ন্ত টাকা পাকড়াতে তারা মত্ত। এখানকার গোলাপ বাগিচা, লেবু বনে যত রকমের ক্ষুদ্র অহংকার, কাণ্ডজ্ঞানহীন ছলচাতুরি, নোংরা ধন লিপ্সায় স্ফীত হয়ে ওঠে। মানুষের আত্মাকে তারা পরিণত করে স্থূল কামনাময় বুদ্ধিহীন গর্বিত ও লোভী। হঠাৎ পাহাড় ও পথের হালকা রং একটি বাঁকা মুখে আমি গুটি কয়েক বাগান বাড়িকে দেখতে পেলাম। সংখ্যায় তারা ৪-৫টির বেশি না, কিন্তু সব কটি পাহাড়ের সানুদেশে। ২ বিশাল উপত্যকা পর্যন্ত বিস্তৃত সমুদ্র ও গহন পাইন বনের মধ্যবর্তী স্থান। উপত্যকার মাঝ বরাবর কোনো পথরেখা দৃশ্য হয় না। সম্ভবত ওখান থেকে আগমন ও নির্গমনের কোনো দুয়ারই খোলা নেই। কাচের তৈরি কুটিরগুলির মধ্যে একটি এমন শোভা আছে যে আমি তার দরজার সামনে নিশ্চল দাঁড়িয়ে পড়ি। তামাটে রঙের কিছু কাঠ থেকে থাকে সাজিয়ে এটি একটি ছোট সাদা বাড়ি, যার গোটা ছাদটা লতিয়ে ওঠা গোলাপ গাছ ও গোলাপ ফুলে আচ্ছাদিত। এবং লক্ষণীয় এর বাগানখানা, বিবিধ চেহারার হরেক রকমের খাপছাড়াভাবে ছড়ানো ছিটানো অজস্র ফুটন্ত গোলাপের বিশৃঙ্খল, বুনো অথচ যেন এক প্রকৃত গালিচা পাতা। এগিয়ে এসে তারা লণ্ঠকও দখল করে বসে আছে। ছাদের প্রতিটি খাজের মধ্যে গোলাপেরা উকিঝুঁকি মারে। গুচ্ছ গুচ্ছ সবুজ অথবা হলুদ রং যেন জানালা বেয়ে ঝরে পড়ছে অস্পষ্ট দেয়ালের উপর। ফোটা ফোটা রক্তের মতন লতানো ফুলগুলি ঝুলছে এই আশ্চর্য বাড়ির বারান্দার প্রতিটি পাহাড়ের পিলারে। বাড়ির পিছনে দেখছি লেবু বন আচ্ছাদিত দীর্ঘ সংকীর্ণ পথের ফালি পৌঁছে গেছে সোজা পাহাড়ের পায়ের কাছে। দরজায় ছোট ছোট সোনালি হরফে লেখা বিল্লা দে অ্যান্তান। বিস্মিত হয়ে ভাবি, কোন কবি বা পরীর নিবাস এটি? কোন সংসার ত্যাগী প্রাণ এমন নন্দনকাননের আবিষ্কার, এবং কোন প্রেরণায় তিনি এমন একটি স্বপ্নীল আবাস গড়ে তুলেছিলেন? ফুলের স্তবকে স্তবকে আজও সেই অনুভূতি যেন সঞ্চারিত। অদূরে রাস্তার পাশে বসে একজন মজুর পাথর ভাঙছিল। আমি তার কাছে জানতে চাইলাম, এই রত্নময় আবাসের মালিক কে? জুলি রোমেন। সে জবাব দেয়, জুলি রোমেন? আমি যে নামের সঙ্গে সুদূর শৈশবে পরিচিত ছিলাম, রেসিলের প্রতিদ্বন্দ্বী সেই সুখ্যাত অবিসংবাদী অভিনেত্রী। কোনো নারীর উদ্দেশ্যে আজ পর্যন্ত এত সোচ্চার প্রশংসাবাণী উচ্চারিত হয়নি। তার মতন প্রেম ও অনুরাগ আর কোনো মহিলার ভাগ্যেই বা জুটেছে। বিশেষত তার মতন প্রেম ধর্ণা রমণী দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না। তার কৃপা দৃষ্টির জন্য কত না ডুয়েল লড়া হয়েছিল, কতজন করেছিল আত্মহত্যা। কত বয়স এখন এই সারসীর? ৬০, ৭০, ৭৫? জুলি রোমেন এখানে এই বাড়িতে? এই সুন্দরীর প্রতি আসক্ত হয়েছিলেন আমাদের সর্বশ্রেষ্ঠ গায়ক ও শ্রেষ্ঠতম কবি। এখনো মনে আছে কি দারুণ উত্তেজনায় সেদিন তামাম ফ্রান্স কেঁপে উঠেছিল, যেন যখন দেশময় রটে গেল গায়কের সঙ্গে তুমুল ঝগড়া করে কবিকে নিয়ে সিলিসিল পথে পাড়ি জমিয়েছিলেন জুলি রোমেন। সে সন্ধ্যায় তিনি অপেরার দর্শকদের সামনে মাত্র ৮ ঘন্টার জন্য উপস্থিত ছিলেন। কিন্তু এরপর ১১ বার পদ্মা ওঠা বা নামার সময় দর্শকরা আকুল হয়ে তাকে দেখতে চেয়েছে। কবির সঙ্গে দ্রুতগামী ঘোড়ার গাড়িতে চেপে তিনি মিলিয়ে গেলেন।
2 বা ততোধিক ঘোড়ায় টানা গাড়ি ব্যবহৃত হতো সেই যুগে। তারা সমুদ্র পাড়ি দিয়ে প্রেমের স্বাদ গ্রহণ করতে গেলেন প্রাচীন সুসভ্য দ্বীপ গ্রিসের মানসকন্যা সিসিলিতে। সিসিলির বিশাল ছায়াঘন কমলা লেবু বীথি ঘিরে আছে পেলারমোকে, যার নতুন নামকরণ কঙ্কদা অর। কিভাবে তারা অতিক্রম করলেন এটানের সোপান শ্রেণী, কিভাবে ভয়াবহ আগ্নেয়গিরির মুখ গহ্বর ঝুলতে ঝুলতে পার হয়ে গেলেন, কিভাবে বাহুতে বাহুবদ্ধ রেখে গালে গাল ঠেকিয়ে তারা হয়েছিলেন অপরূপ গভীরতায়, ইত্যাকার গাথাগুলি দেশ বিদেশে ছড়িয়ে পড়ল। হোমার রচিত ওডিসির এক মায়াবিনী নারী চরিত্রের নাম সারসী, যিনি এই আলোড়নকারী কবিতা লিখেছিলেন। তিনি আজ মৃত, কিন্তু তার কবিতার সুদূরপ্রসারী প্রভাবে গোটা সমকালীন যুগেই বুঝি ছিল দিশাহার। এক অন্তর্দর্শী আবেদন রহস্যময়তা নতুন যুগের কবিদের কাছে অন্য ভুবনের সন্ধান দিয়েছিল। আজ দ্বিতীয়জন যাকে এই মহিলা ত্যাগ করেছিলেন তিনিও আজ জীবিত নেই। তিনি প্রেয়সীর জন্য সৃষ্টি করেছিলেন এমন সব স্বরমধুর সঙ্গীত যা প্রত্যেক জীবিত মানুষের স্মৃতিতে আজও অম্লান। যুগপৎ উল্লাস ও নৈরাশ্যের সুর ঝঙ্কার মানুষের শরীর থেকে যেন তার হৃৎপিণ্ডকে তুলে আনত। এবং সে মহিলা রয়েছেন এখানে, এই পুষ্পিত কুটিরে। মুহূর্ত মাত্র দ্বিধা না করে আমি বেল বাজালাম। বছর 18 ছোটখাটো চেহারার অপরিচ্ছন্ন একটি চাকর নোংরা হাতে দরজা খুলে দাঁড়ালো। আমি আমার কার্ডে বৃদ্ধা অভিনেত্রীর প্রতি শুভেচ্ছা স্তুতি লিখে একান্ত আগ্রহ জানাই তিনি যেন আমাকে তার সঙ্গে দেখা করার অনুমতি দেন। হয়তো উনি আমার নাম জানেন। আমার জন্য দরজা খুলে দিতে তার আপত্তি ছিল না। বার্তাবাহক ছোকরাটি চলে যায়, তারপর আবার ফিরে আসে, আমাকে অনুসরণ করতে বলে। সে আমাকে লুই ফিলিপির কায়দায় কঠিন ও সুশৃঙ্খলভাবে সাজানো একখানা ঘরে প্রবেশ করতে ইঙ্গিত করে। ওই ঘরে দেখতে পাচ্ছি পুরাকালীন বড় বড় আসবাবপত্র। 16 বছরের বেশ রুগ্ন কিন্তু সুন্দর মুখশ্রীর পরিচারিকা আমার সম্মানে ঘরদোর আরো ফিটফাট করতে থাকে। আমি এখানে এই ঘরে একমাত্র অনুপ্রবেশকারী। দেয়ালে ঝুলছে 3 জনের প্রতিমূর্তি। একটি অভিনয়রত অভিনেত্রীর, দ্বিতীয়টি ফ্রক কোট ও শীতের জামা পরিহিত কবির, অন্যটি গায়কের বাজনার সামনে বসে আছে। ছবিতে অভিনেত্রী রূপসী আকর্ষণীয় নীলাক্ষী। সেই যুগ অনুযায়ী তার পারিপাট্য মুখ অবয়বে মোহিনী হাসি। ছবি 3টি আঁকা হয়েছিল ধৈর্য ও যত্নের সঙ্গে। খুঁটিয়ে খুঁটিয়ে আঁকা, সুচারু ও প্রাণহীন ছবি। তারা যেন তখনও তাদের উত্তম পুরুষদের উপর নিজেদের প্রভাব লক্ষ্য রেখে করেছেন। যে দিনগুলো হারিয়ে গেছে, যা আজ নিছকই অতীত। ছবি 3টি তাদের কথাই বলছে। দরজা খুলে গেল। প্রবেশ করলেন ছোটখাটো চেহারার এক মহিলা, বয়স অনেক, অতি বৃদ্ধা, খুবই ছোট দেহখানা তার। সাদা চুল, সাদা বুড়ো, দেখে মনে হয় যেন একটি প্রকৃতই সাদা ইঁদুর নিঃশব্দ ও দ্রুত পায়ে এ ঘরে এসে ঢুকছে। তিনি তার হাত বাড়িয়ে দিলেন, সুন্দর স্পষ্ট গলায় বললেন, তোমাকে দেখে খুব খুশি হলাম। তোমার মতো একজন যুবক আমার মতন এক বৃদ্ধাকে তবু দয়া করে মনে রেখেছে। বসো। আমি একে একে বর্ণনা করি তার বাড়িখানা দেখে আমি কত মুগ্ধ হয়েছিলাম, এবং যখন মালিকিনীর নাম জানতে পারলাম তখন আর দরজায় ধাক্কা না দিয়ে পারিনি। আমার আনন্দ আরও গভীর হলো। তিনি বললেন, কারণ এখানে প্রথম এমন একটি ঘটনা ঘটল যখন তোমার সুন্দর লেখাসহ কার্ডখানা আমার হাতে এসে পৌঁছালো। আমি এতটা কেঁপে উঠেছিলাম যেন 20 বছর পর পুরনো বন্ধুর সঙ্গে মুলাকাত হতে চলেছে। দেখছো তো, আমি আজ মৃত। কেউ আর আমার খোঁজ রাখে না। মৃত্যুর শেষ দিনটি অবধি কেউ আমাকে নিয়ে ভাববেও না। শুধু মারা যাবার পর দিন 3 ধরে সংবাদপত্রগুলো ব্যস্ত থাকবে জুলি রোমের জন্য। তখন তারা আমার জীবনের বিশেষ ঘটনা নিয়ে বিস্তর আলোচনা করবে, প্রশংসা করবে। তারপর আমার সব শেষ। তিনি থামলেন। কিছুক্ষণ নীরবতার পর আবার বলতে আরম্ভ করলেন, এবং সে পরিণতি ঘনায়মান। মাত্র কয়েক মাস অথবা কয়েকদিন পর এই সাধারণ জীবিত মহিলাটির আর কিছুই অবশিষ্ট থাকবে না, শুধুমাত্র ছোট্ট একটি কঙ্কাল ছাড়া। তিনি চোখের পাতা মেলে তাকালেন নিজের ছবির দিকে। ছবিটা যেন হাসছে এই বৃদ্ধাকে দেখে। দৃষ্টি সরিয়ে তিনি অপর দুটি প্রতিকৃতির দিকে তাকান, গর্বিত কবি ও উৎসাহী সঙ্গীতজ্ঞ। ওরাও যেন বললেন, ওহে বিগত যৌবনা, আমাদের কাছে তোমার আর কি করার আছে। বিজাতীয় তীব্র দুঃখবোধ আমাকে আচ্ছন্ন করে ফেলে। ভারাক্রান্ত মনে অনুশোচনা হয় তাদের জন্য যারা জীবিত থেকেও মৃত, যারা গভীর জলে ডুবন্ত মানুষের মতন নিছক অতীত স্মৃতিকে পাথর করে বেঁচে থাকবার সংগ্রামেরত। আমি আমার আসনে বসে বাইরের একটি দৃশ্য দেখতে পেলাম। নিচ থেকে মোনাকর পথে তীর গতিতে ছুটে
চলছে কয়েকটি শকট। গাড়ির ভিতরে বসে আছে সুশ্রী, সুখী, উজ্জ্বল, সুচিস্মিতা যুবতীরা ও খুশি খুশি মুখেও যুবকরা। জুলি রোমেন আমার দৃষ্টিকে অনুসরণ করে ধারণা করতে পারলেন আমি কি ভাবছি। মৃদু নরম হাসির সঙ্গে বিষণ্ণ সুরে বললেন, কেউ চিরদিন বেঁচে থাকে না। তবু আপনার জীবন কত আশ্চর্য, আমি মন্তব্য করি। গভীর দীর্ঘশ্বাসের সঙ্গে তিনি উচ্চারণ করলেন, আশ্চর্য এবং মধুর। সেজন্যই বর্তমানকে আমি এত এড়িয়ে চলি। আমি দেখছি তিনি তার বর্ণময় অতীত নিয়ে কিছু বলতে চাইছেন। আমিও যথেষ্ট সাবধানে কথা বলছি, পাছে কোনো কারণে তিনি আঘাত পান। তাকে প্রশ্ন করতে শুরু করি। তিনিও বলে চললেন তার সাফল্য, বাঁধনহারা আনন্দ, বন্ধুদের সাহচর্য, তার বিপুল বিজয় জ্ঞাপক ইতিহাস। আমি জিজ্ঞেস করি, আপনি কি থিয়েটারে প্রকৃত সুখ ও আনন্দ খুঁজে পেয়েছিলেন? আরে না, না, তিনি জোরের সঙ্গে অস্বীকার করলেন। আমি হাসি। তিনি আবার বিষণ্ণ চোখে সেই দুই পুরুষের ছবির দিকে তাকান, বলেন, সুখ ও আনন্দ খুঁজে পেয়েছিলাম ওদের দুজনের মধ্যে। আমি না বলে পারি না। দুজনের মধ্যে কে আপনার বেশি প্রিয় ছিলেন? দুজনই। কখনো কখনো অতীতের কথা ভাবতে গিয়ে দুজনকে একে অপরের সঙ্গে গুলিয়ে ফেলি। অবশ্য ওদের একজনের কথা ভাবলে আজও আমার খুব অনুতাপ হয়। তাহলে ম্যাডাম, আপনি মানুষের প্রেমের প্রতিই কৃতজ্ঞ। এরা দুজন সেই প্রেমেরই প্রভূত। হয়তো তাই, কিন্তু কি বিস্ময়কর এই প্রতিভা। কিন্তু এমনও তো হতে পারে কোনো একজন সাধারণ অক্ষত মানুষ আপনাকে সর্বান্তকরণে ভালোবাসতেন, যিনি তার সমগ্র জীবন, সমগ্র ধারণা, ভাবনা, তার প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত আপনাকেই নীরবে নিবেদন করে গেছে। আর সেই সময় ওই প্রেমিকদ্বয় আপনাকে দিয়েছেন দুই প্রবল পরস্পর প্রতিদ্বন্দ্বী, সঙ্গীত এবং কবিতা। তার বিচিত্র স্বর অস্থিরভাবে ধ্বনিত হয়, না, তুমি যা বলছ তা নয়। অন্য কোনো লোক আমাকে আরো গভীরভাবে ভালোবাসতে পারে, কিন্তু এই দুজনের প্রেম পদ্ধতির সঙ্গে দুনিয়ার কোনো কিছুরই তুলনা হয় না। তারা দুজনে আমাকে গান গেয়ে শোনাতো। পৃথিবীর আর কেউ কোনোদিন সে অলৌকিক গান ওইভাবে গাইতে পারবে না। কি সুখ পেতাম আমি তাদের সাহচর্যে। শব্দ এবং স্বর সাজিয়ে পৃথিবীর আর কোনো মানুষকে অমন মহৎ সৃষ্টির অধিকারী হতে পারবে? তুমি যদি তোমার প্রেমে স্বর্গীয় সঙ্গীত মূর্ছনা আনতে পারো, তবে সেই শুষ্ক প্রেমের মূল্য কি? তারা জানতো কিভাবে শব্দের লালিত্যে ও সঙ্গীতের মাধুর্যে একজন রমণীকে ভাসিয়ে নিয়ে যেতে হয়। হ্যাঁ, হয়তো আমাদের আবেগে বাস্তবের চেয়ে কল্পনার প্রাধান্য ছিল অধিক, কিন্তু কল্পনা তোমায় নিয়ে যায় মেঘের জগতে, আর বাস্তব সর্বদাই তোমাকে আটকে রাখে শক্ত মাটির সঙ্গে। আরো অনেকে আমাকে ভালোবাসতে পারে, কিন্তু একমাত্র এই দুজনের মাধ্যমে আমি বুঝেছিলাম প্রেম কি বস্তু। তারাই আমাকে শিখিয়েছিলেন প্রেমকে মর্যাদা দিতে। বলতে বলতে হঠাৎ তিনি কেঁদে ফেললেন। তার নিরুচ্চার কান্না অশ্রুবিন্দুতে ঝরে পড়ে। আমি তার মুখের দিকে চাইতে পারছি না, তাকিয়ে আছি দূরের আকাশের দিকে। কিছুক্ষণ পর আবার তাকে বলতে শুনি, তুমি জানো, বয়সের সঙ্গে সঙ্গে মানুষের মনও বুড়িয়ে যায়। আমি কিন্তু এর ব্যতিক্রম। আমার এই শীর্ণ দেহের বয়স 69 এবং আমি এই নরম মনের বয়স মাত্র 20। এবং সেই কারণেই তো ফুল এবং স্বপ্ন ঘেরা পরিবেশে আমি একা থাকি। আবার দীর্ঘ নীরবতা। তিনি ইতিমধ্যে আবেগের রাশ টেনে ধরেছেন। সামান্য হেসে বললেন, তুমি হয়তো হেসে উঠবে যদি জানতে পারো, তুমি যদি দেখো কিভাবে আমি আমার সন্ধ্যাগুলি অতিবাহিত করি। সেই মুহূর্তগুলি আমার কাছে অপূর্ব। পরে আমি নিজের কাছেই লজ্জিত হই, দুঃখবোধ করি। তার এই উক্তির তাৎপর্য বুঝবার জন্যই বৃথাই বারবার অনুরোধ করছি। তিনি আমাকে কিছুতেই ব্যাপারটা খুলে বলতে রাজি হলেন না। তখন আমি ফিরে যাবার জন্য উঠে দাঁড়ি। এখনই চলে যাবে? তিনি আহত স্বরে বললেন। জানালাম, আমি আজ অবশ্যই মন্টে কার্লোতে ডিনার খাবো। তিনি সলজ্জভাবে প্রস্তাব রাখেন, আমার সঙ্গে খাবার টেবিলে বসতে তোমার কি আপত্তি আছে? আমি খুব খুশি হব যদি তুমি মত দাও। সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম। তিনি সানন্দে বেল বাজালেন। পরিচারিকাকে প্রয়োজনীয় কিছু কথা বলে তিনি আমাকে নিয়ে চললেন বাড়ির অপর দিকটাতে। খাবার ঘর লতানো পাতায় সজ্জিত, কাচের বারান্দায় ঘের। ওই কাচের মধ্যে দিয়ে আমি পাহাড়ের সানুদেশ অবধি বিস্তৃত লেবুবন আচ্ছাদিত পথরেখা দেখতে পাচ্ছি। একটি ছোট চারাগাছের নিচু আসন দেখতে পাচ্ছি। সম্ভবত ওখানে বৃদ্ধা অভিনেত্রী কখনো কখনো বসে থাকেন। তারপর আমরা নেমে এলাম ফুলের বাগানে। ক্রমশ সন্ধ্যা ঘনায়মান। উষ্ণ নিরুত্তর সন্ধ্যা মাটির ঘ্রাণ বয়ে আনে।
আমরা যখন টেবিলের সামনে বসেছি তখন অন্ধকার রীতিমতো জমাট বেঁধেছে। খাবার পরিমাণ যেমন প্রচুর, স্বাদও তেমন অপূর্ব। আমরা এমন পরস্পরের ঘনিষ্ঠ বন্ধুতে পরিণত হয়েছি, তিনি এবং আমি। তিনি বুঝতে পারছেন তার প্রতি আমার সহানুভূতি কত অকৃত্রিম ও গভীর। মাত্র ২ আঙ্গুল পরিমাণ মদ পান করলেন। ফলত তিনি আমার আরও ঘনিষ্ঠ, আরও অকপট। এসো, আমরা ওই চাঁদের পানে চেয়ে থাকি, তিনি বললেন। দয়ালু চাঁদ আমায় টানে। ও আমার গোটা আনন্দঘন অতীতের সাক্ষী। মনে হয় আমার যাবতীয় স্মৃতি লুকিয়ে আছে ওর বুকে। তাই যখনই চাঁদের দিকে তাকাই, স্মৃতিময় দিনগুলো যেন তৎক্ষণাৎ আমার কাছে ফিরে আসে। উপরন্তু কখনো কখনো অন্ধকারে দেখতে পাই কি মনোরম দৃশ্য, সুন্দর, রমণীয়। তুমি কল্পনা করতে পারো? কিন্তু না, আমাকে নির্ঘাত ঠাট্টা করবে, উপহাস করবে। আমি পারবো না, আমার সাহস হচ্ছে না। না, সত্যি, আমি সাহস পাচ্ছি না। আমি মিনত করি, আমাকে দেখান না কি জিনিস, আমাকে নির্দ্বিধায় বলুন। প্রতিজ্ঞা করছি হাসব না, প্রতিজ্ঞা করছি। আমাকে দেখতে দিন। তিনি দ্বিধা করছেন। আমি তার শীর্ণ প্রাচীন হিম হাত দুটি নিজের হাতে তুলে নিই। তারপর ২ হাতেই বেশ কয়েকবার চুমু খেলাম, যেমনটি অতীতে তার প্রেমিকেরা করতেন। তিনি কেঁপে উঠলেন, দারুণ সংকোচ তার ভেতর। তুমি প্রতিজ্ঞা করছো, হাসবে না? হ্যাঁ, প্রতিজ্ঞা করছি। তাহলে এসো। উঠে দাঁড়ালেন অভিনেত্রী। তিনি উঠে দাঁড়াতেই তার নোংরা চেহারার চাকরটি চেয়ারখানা তুলতে যায়। তিনি নিচু হয়ে ওর কানে কানে কি যেন বললেন। হ্যাঁ ম্যাডাম, সে জবাব দেয়। এক্ষুনি ব্যবস্থা করছি। তিনি আমার হাত ধরে বারান্দায় নিয়ে গেলেন। কমলা লেবু কুঞ্জে এমন এক অপূর্ব দৃশ্য। আকাশের ভরা চাঁদ ওই বনভূমিতে পাতলা রূপালী পথ বিছিয়ে দিয়েছে। হলুদ বালুভূমি ও ঘোর অন্ধকার বনভূমির মধ্যবর্তী এলাকায় আলোর একটি দীর্ঘরেখা। সুফলা গাছগুলো থেকে ভেসে আসা মিষ্টি সুবাস রাতকে আরো রমণীয় করে তুলেছে। কালো ও সবুজ বর্ণ ছায় অজস্র মিটিমিটি নক্ষত্রের মতন জ্বলছে নিচ্ছে জোনাকির জাক। আমি জোরে বলে উঠি, আহ, এ তো প্রেমের পরিবেশ। তিনি হাসলেন। সত্যি কি তাই নয়? তাই নয় কি? দাঁড়াও, আরো দেখবে। আমাকে পাশে নিয়ে তিনি বসলেন। ঠিক এজন্যই আমি বর্তমানকে উপেক্ষা করি। কিন্তু তোমরা আধুনিক যুগের লোকেরা হয়তো এর মর্মার্থ গ্রহণ করতে পারবে না। তোমরা সব দালাল, ব্যবসায়ী, কাজের লোক। তোমরা আমাদের কথা বুঝতেও পারো না। এখনকার প্রেম কোনো দর্জির প্রাপ্য না মিটিয়ে দেওয়া বিলের সামিল। যদি তুমি মনে করো ওই বিলটা তোমার পেয়স্ত্রীর চেয়েও বেশি দামি, তবে সরে দাঁড়াও। কিন্তু তুমি যদি পেস্ট্রির জন্য সামান্য বিলের টাকাটাকে উপেক্ষা করতে পারো, তবে অবশ্যই বিল তার প্রাপ্য পেয়ে যাবে। তুমি হবে যথার্থ প্রেমী। কত মধুর পথ! প্রেম কি রমণীয়! তিনি আমার হাত আকর্ষণ করেন। দেখো, আমি বিস্ময়ে ও পুলকে রোমাঞ্চিত। উপত্যকার প্রত্যন্তে চন্দ্রলোকিত পথের উপর একজোড়া যুবক যুবতী পরস্পর ঘনিষ্ঠ হয়ে হাঁটছে। হাঁটতে হাঁটতে তারা আমাদের কাছে চলে আসে। আমাদের সামনেই তারা আলিঙ্গনবদ্ধ হয়। গভীর সুখে ছোট ছোট গর্বিত পদক্ষেপে তারা আবার ফিরে যায়। ছেলেটির পরনে গত শতকের উট পাখির পালকে ঢাকা রেশমি কোট, আর মেয়েটি পরেছে ফাঁপানো গাউন। ঝুরঝুরে চুলগুলো সাজানো রয়েছে রাজপরিবারের সম্ভ্রান্ত মহিলাদের মতন। আমাদের থেকে ১০০ পা দূরে তারা দাঁড়িয়ে আছে, সংকীর্ণ পথের মধ্যস্থানে দাঁড়িয়ে যেন কোনো উৎসবের মুহূর্তে পরস্পরকে আলিঙ্গন করে। সহসা আমি তাদের চিনতে পারি। আরে, এরা তো এই বাড়িরই বেঁটেখাটো পরিচারিকা। এরপরই আমার যা অবস্থা, তাতে হয়তো কৌতুকে হাসিকে আপনার খিঁচুনি ধরে যেত। আমি শুধু আরো জোরে জোরে নিজেকে চেয়ারের সঙ্গে আটকে রাখি। আমি অট্ট হাসিতে ফেটে পড়িনি, আপ্রাণ চেষ্টায় নিজেকে সংযত রেখেছি। অথচ আমার ভেতর রুদ্ধ হাস্যাবেগ এমন এক অনুরণন তুলল, যেন মনে হচ্ছে যুদ্ধে আমার একখানা পা কাটা পড়েছে এবং আমার গলা ও চোয়াল কাঁপিয়ে একটা শব্দ ঢেলে বের হয়ে আসতে চাইছে। ততক্ষণে কিন্তু ওই যুগ্ম মূর্তি রাস্তা ধরে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল, যেন একটি স্বপ্ন ধীরে ধীরে লীন হয়ে গেল আমাদের দৃষ্টির সামনে থেকে। এখন তাদের আর দেখা যাচ্ছে না। গোটা বাগানটাই বিরাট শূন্যতায় বিষাদমগ্ন। আমিও ফিরে যাচ্ছি এই কারণে যে যাতে ওই দৃশ্য আর আমাকে দেখতে না হয়। আমি বুঝেছি ওই অভিনয় চলবে বহুক্ষণ ধরে। ওই দৃশ্যগুলি জুলি রোমেনের অতীতকে জাগিয়ে তুলবে। সেই প্রেম, অভিনয়, সৌজন্য, মনোমুগ্ধকর অতীত আর সত্য মিথ্যা নিয়ে বাস্তব হয়ে উঠবে তার কাছে। তিনি স্বয়ং শক্তিময়ী ও সার্থক প্রেমিকা ছিলেন। শেষ হলো সেই বিখ্যাত গল্প জুলি রোমেন। আশা করি আপনাদের ভালো লাগবে। লাইক এবং
দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।